আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিল, গায়ে গায়ে লাগলো। হৃদিতা একবার চোখ সরু করে তাকালো আহাদের দিকে। কালো চশমা পরা সেই মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখলো কাউন্টারে, আবার পকেটে ঢুকিয়ে নিল নির্লিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই, নেই কোনো রাগের চিহ্ন। এতে হৃদিতা একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আজ আহাদ নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমক দেবে, কিংবা কান ধরে উঠবস করাবে, আর তা না হলে একটা থাপ্পড় এসে পড়বে তার গালে। কিন্তু কি আশ্চর্য, এক বিন্দুও রাগ দেখালো না আহাদ। মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যি তার পরা দোয়াটা কবুল হয়েছে? মনে হতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। আলতো করে হেসে ফেলল সে একাই। তার সেই উদ্ভট হাসি চোখে পড়ল আনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, কিরে, তোর উপর জিন ভর করলো নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তেই উবে গেল হৃদির মুখ থেকে। সে তড়িঘড়ি করে বলে উঠল, কই হাসলাম? আমারে বোকা বানানো এত সহজ না দিদি। সত্যি করে বলতো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? হৃদির বুক ধপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরল। চোখে চোখ রেখে ইশারা করলো চারপাশে সবাই আছে। আনিকা ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না দিদি, তুই কি মানুষ পেলি না? ওই নির্দয় লোকটার প্রেমে পড়লি? হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, চুপ থাক না প্লিজ। দূর থেকে সব লক্ষ্য করছিল আহাদ। হৃদি তাকে হাঁসফাঁস করতে দেখে সে ধীর পায়ে এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? খারাপ লাগছে? বাসা যাবে? হৃদি চোখ নামিয়ে রাখলো। কিছু বলতে যাবে, তবে তার উত্তর দেবার আগেই আহাদ হাত উঠিয়ে শাহিনকে ডাকল। তার দায়িত্বে আহিয়াদের রেখে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল হৃদিকে সঙ্গে নিয়ে। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই করছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখের দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা হৃদির বুকের ধুকপুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি এসে থামল হৃদির বাসার সামনে। আহাদ দরজা ঠেলে নেমে গেল। দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে, আধা হেলে থাকা ভঙ্গিতে, যেন এক অদম্য সম্রাটের মতো। তার দৃষ্টি স্থির হৃদির দিকে। দেখি হাতটা। হৃদি হতবাক, মুহূর্তেই হাতটা পেছনে লুকিয়ে ফেলল। আহাদের চোখের মণি মুহূর্তেই জ্বলে উঠল। রাগী গলায় গর্জে উঠল আহাদ, আমি হাত দিতে বলেছি, কুইক। আদেশের সুরে হৃদির বুক কেঁপে উঠল। চারপাশে একবার তাকিয়ে ভয়ে ভয়ে এগিয়ে দিল হাতটা। তার আঙ্গুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসছে। আহাদ বিন্দু মাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল। আলতো করে তুলে নিল কাটা জায়গাটা দেখার জন্য। তার ভ্রু কুঁচকে গেল। ঝলসে যাওয়া চোখে হৃদির দিকে তাকালো। গলা ভারী করে বলল, ওষুধ খাওনি? হাতে ক্রিম লাগাওনি? হৃদির গলা শুকিয়ে এলো। ভেতরে ভেতরে ভাবছে সে তো সব ঔষধ ফেলে দিয়েছে, এখন কি বলবে? তাকে চুপ করে থাকতে দেখে আহাদ আবার গর্জে উঠল। আমি কিছু জিজ্ঞেস করছি, হৃদি। সেই গর্জনে মনে হলো মাটি কেঁপে উঠল। সাথে হৃদির বুক ধক ধক করে উঠল কেঁপে। সে আর সহ্য করতে পারল না। একটা দুষ্ট বুদ্ধি খাটিয়ে হঠাৎ সাহস জোগাড় করে আহাদের পিছনের দিকে ইশারা করল। দেখুন, আপনাকে কেউ ডাকছে। আহাদ মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে, কিন্তু ওইখানে কেউ নেই। সেই সুযোগে হৃদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ঘরে। আহাদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুন ঝরানো গর্জন। হৃদি, আই সোয়ার, তোকে আমি বকের সাথে পিছিয়ে মেরে ফেলবো। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিশিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখ, আর পাশে নিস্তব্ধ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনের মুখমণ্ডলে ক্লান্তি, অথচ সেই ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতির আলোয় ঘরটা ঝলমল করছে। মখমলের গাঢ় নীল পর্দা টেনে রাখা।
কাচের জানলায় প্রতিফলিত হচ্ছে ঘরের শোভাবর্ধক সোনালি আলোর ঝিলিক। আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আর্মচেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন, এক হাত তুলে মাথার পাশে ঠেসে দিলেন। পাশের সোফায় বসল আদনান। তার চোখে কোনো বিশেষ আবেগ নেই, এক রাশ নির্লিপ্ততা যেন। পরিচারিকা ঋতু ঠেলে আনলো নাস্তার ট্রলি, দুজনের সামনেই রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন, একবার তাকালেন আদনানের দিকে, তারপর দৃষ্টি স্থির আফরোজা শেখকে দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে আপা, তোমার শরীরটা ঠিক নেই নাকি? কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরও বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন, দু আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরে রাগী গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রে দেখাতে নিয়ে যাই সেটাই তার পছন্দ না, উল্টো আলাদা করে পাত্রের সাথে কথাও বলে না। আমি থাকি একা বোকা হয়ে। আজকালকার যুগে ওর মতের সাথে মানানসই শান্ত নম্র ভদ্র মেয়ে কোথায় পাবো? আধুনিকতার ছোঁয়া তো থাকবেই। ঘরে নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি কখন বলেছি আমার নম্র ভদ্র শান্ত মেয়ে দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে, এরপর শান্ত স্বরে বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? কোনো মেয়ে পছন্দ করছো না কেন? নাকি আলাদা করে কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথে তোমার বিয়ে দিব। মুহূর্তেই আদনানের চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিঠ সোজা করে দু বাহু ঘুরিয়ে নড়ে চড়ে বসল, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তখনই আফরোজা শেখ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, তুমিও হালিমা? ওর যদি কোনো পছন্দ থাকতো তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে? আদনান চোয়াল শক্ত করে চেপে ধরল, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বললেন, দেখো আদনান, ভাইজান আর ভাবি আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার পক্ষে সে দায়িত্ব পালন করা দুষ্কর হয়ে দাঁড়াবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এবার আর তোমার মতামত চাইব না। আমি যা বলবো সেটাই হবে শেষ সিদ্ধান্ত, মাথায় রেখো। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটাও কথা বলল না, পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল, এরপর গট গট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙ্গুল চেপে ধরলেন, মুখে ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায় মিশ্রিত এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল, দৃষ্টি সরাসরি হালিমার দিকে, গলায় চাপা কিন্তু দৃঢ় সুর, চাচি আম্মা, উপরে আমার চাটা পাঠিয়ে দিয়েন। বলেই আবার গটগট করেই সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচারিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু। কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো আহিয়া। সে দুলতে দুলতে এসে ছোট্ট টেবিলের পাশে চেয়ারে বসল, আলসেমিতে ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রল করছে। হালিমা বেগম একবার তাকালেন, তারপর আলতো গলায় বললেন, আহিয়া মা, আদনানের চাটা একটু দিয়ে আয় না মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল, কি? আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? জানা মা, আমার চুলায় রান্না আছে। কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল, ধীর পায়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে ওপরে চলে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক গিলে সাবধানে ভেতরে পা রাখল, টেবিলের ওপর কাপটা রাখতে গেল। ঠিক তখনই তার চোখ পড়ল বুক সেলফের দিকে। ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলক আলোয় ঝিলিক করছে একটা অর্ধ খাওয়া অ্যালকোহলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল। না, এটা কি ঠিক দেখছি আমি? আদনান ভাই ড্রিঙ্ক করে? যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলা নিয়ে এত সচেতন, সে কি করে এরকম করতে পারে? শিওর হতে আহিয়া দুপা এগিয়ে গেল সেদিকে। ঠিক তখনই ওয়াশরুমে দরজা খুলে বেরিয়ে এলো আদনান, কাঁধে তোয়ালে, মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করল, কি চাই?
আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, আপনার চা। রাখ টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখলো। দরজার দিকে এগোতেই হঠাৎ থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করব আদনান ভাই? আদনান এক মুহূর্তে স্থির চোখে তাকিয়ে থাকলো। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়াল না, তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আদনান বুক সেলফের দিকে বা হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটাকে আড়াল করল। এরপর ধপাস করে দেহটা ছুঁড়ে দিল বিছানায়। ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওঠা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সেই বিকেল থেকেই ঈশানীর পিছনে পিছনে ঘুরছে হৃদিতা। কাল রাতে কি সর্বনাশটাই না হলো। ঈশানীর জেরার মুখে আর বেশি নিজেকে সামলে রাখতে পারেনি হৃদি। শেষমেশ সব খুলে বলতে হয়েছে, কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, আহাদের পছন্দ করার কথাটা, সেটা মুখে আনার সাহস হয়নি। তখন থেকেই ঈশানী মুখ ভার করে আছে। হৃদি তার সাথে কথা বলছে না। হৃদি কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। মনে গভীরে অভিমান জমে গেছে। যেই বোন বাহিরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঈশানীকে শেয়ার করত, ছোটোখাটো প্রতিটা সুখ দুঃখ তার সাথে আলোচনা করত, সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করলো। ঈশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। তাই সে জেদ ধরে আছে, কথাই বলবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। ঘর ভরেছে নরম আলোয়। ঈশানী বালিশ পিঠে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসল। চোখে মুখে অভিমান জমাট। এদিকে হৃদি কেমন অস্থির হয়ে আছে, একটু হাসি, একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে। হৃদি এসে বসল ঈশানীর সামনে। খুনসুটি ভরা ভঙ্গিতে তাকে দুলাতে দুলাতেই ডাক দিল, বুবু, এ বুবু, কথা বল না। ঈশানী ভ্রু কুঁচকে বিরক্ত স্বরে বলে উঠল, কি হয়েছে? সমস্যা কি তোর? এত জ্বালাচ্ছিস কেন? কিন্তু তাতে হৃদির কোনো ভ্রুক্ষেপ নেই। সে বরং হেসেই দু আঙ্গুল দিয়ে ঈশানীর ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল, একটু হাসো না মাহির মা। ও মাহির মা, ও সুমনের বড় গিন্নি। ঈশানীর মুখ একদম গম্ভীর। হাসি তো দূরের কথা, চোখ মুখ আরও কুঁচকে তাকালো হৃদির দিকে। হৃদি চোখ পিটপিট করল, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এবার অন্তত একটু হাসো না বুবু। কিন্তু কাজ হলো না। তখন হৃদি হঠাৎ ঈশানীর নাকটা আঙ্গুল দিয়ে একটু তুলে ধরে বলল, জানো তোমার এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশে কাঞ্চন ভাইয়ের যে বোন আছে না, বিনু, একদম তার মতো লাগছে। এই বলে হৃদি নিজেই হেসে কুটি কুটি। কিন্তু এবার ঈশানী ফেটে পড়ল। সে এক ঝটকায় হৃদির নরম দুগাল চেপে ধরল। তাতে তার ঠোঁট জোড়া ফুলে মুখের ভঙ্গি পাল্টে গেছে। ঈশানী হালকা হেসে বলল, তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে? আমাদের এলাকায় যে গণিক খনকার আছে না, তার ছোট বইয়ের মতো লাগছে। এই বলে ঈশানী নিজেই হো হো করে হেসে উঠল। হৃদি হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চাপড়ে বলল, ছি 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 ছি, মোটেও না। আমি কত সুন্দর, মাশাআল্লাহ। তার মুখ ভঙ্গি, হাঁটা চলা, অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উকি দিল। একবার দুই বোন একে অপরের দিকে তাকালো, তারপর মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারল না, সেও হো হো করে হেসে উঠল। হৃদির হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানায় চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে। সিলিংয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারবার মাথায় ঘুরে ফিরে আসছে। ঠিক তখনই টং, তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। হৃদি চমকে উঠল, পাশের টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ যেতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আছে। হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থরথর করে কাপা আঙ্গুলে স্ক্রিন আনলক করে বার্তাটা পড়তেই তার শির দ্বারা ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে উঠে থাপড়ে চেহারা নকশা পাল্টাই দিব। হৃদিতা ধরফর করে উঠে বসল। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে।
গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পায়চারি করল। তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উকি দিল। দেখলো ঈশানী মাহিকে পড়াতে ব্যস্ত। দুজনেই বইয়ে ডুবে আছে। হৃদির মনে একটু সাহস এলো যখন বের হয়ে দেখলো কেউ খেয়াল করবে না। চুপচাপ ওড়নাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতেই তার চোখ আটকে গেল কালো শার্টের হাতা গোটানো সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়েছে। গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরও রহস্যময় লাগছে। হৃদির বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদ তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমাটা খুলে পকেটে রাখল। তার গভীর চোখ দুটো হৃদির ওপর স্থির হলো। পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করল। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে তার প্রেয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠল। হৃদি কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ হাত ঘড়ির ওপর তর্জনী আঙ্গুল দিয়ে দুবার ঠক ঠক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। হৃদি কাচুমাচু মুখে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে না কি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসতে। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল, আহাদ রাজের কাছে ভুলের কোনো ক্ষমা নেই, শাস্তি তো পেতেই হবে। হৃদির বুক কেঁপে উঠল। শুকনো ঠোঁট চেপে নিয়ে জড়তা কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবস করতে হবে। হৃদির চোখ কপালে। এখন? এখনই শুরু করো, কুইক। হৃদি ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশে লোকজন নেই বললেই চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কর্কশ কণ্ঠ বাজল, কি হলো, দাঁড়িয়েছো কেন? ডু ইট। হৃদি গভীর এক ঢোক গেল। অতঃপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস শুরু করলো। 1, 2, 3। প্রতি উঠবসের সাথে তার চুল খসে খসে পড়ছিল গাল ছুঁয়ে। গলার ওড়নাটাও সরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে আহাদ মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরল, কিন্তু ঠোঁটের কোণের টান লুকানো গেল না। তার ভেতরে ছটফট করছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। হৃদি এক এক করে 11টা উঠবস শেষ করল। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাদ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল। বুকের ভেতর কেমন ধড়াস করে উঠল। মনে হলো কেউ বুকের ভেতর ঢাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। হৃদি বিস্মিত চোখে মাথা তুলল। গলার স্বর হালকা কাঁপছিল। মানে আপনি কি আমাকে 6তলা থেকে নামালেন শুধু এই কান ধরে উঠবস করানোর জন্য? আহাদের ঠোঁট বাঁকালো। হিমশীতল গলায় বলল, হ্যাঁ। কেন? এমনই, আমার ইচ্ছে। হৃদির চোখ লাল হয়ে উঠল রাগে। বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তা স্পষ্ট বুঝল, তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা। যেতে বলেছি তো, যাও এখান থেকে, কুইক। হৃদি দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বজ্জাত বেটা, তোর কপালে হাত পাগল একটা বউ চুটবে, দেখিস। এরপর ধাপ ধাপ করে পা ফেলে ভেতরে ঢুকে গেল। আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজ শুনল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যেন এক অদ্ভুত প্রশান্তি মিশে আছে। রাত তখন প্রায় 11টা। চারদিক নিস্তব্ধ। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে এসেছে। এক একটা গাড়ির হর্ন বা দূরের কুকুরের ডাক যেন অন্ধকারে ভেসে আসা এক একটা শব্দ মাত্র। এই সময়ই ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল আহাদ রাজা। হলঘরে ঢুকতেই তার জুতার শব্দ প্রতিধ্বনিত তুলল চারদিকে। সেই শব্দ শুনে ছুটে এলো তার দুই প্রিয় সঙ্গী।
শ্রিয়াস আর কোকো। দুই পোষা কুকুর লাফিয়ে লাফিয়ে আহাদকে ঘিরে ধরল, যেন সারাদিনের অপেক্ষার পর প্রিয় মানুষটাকে পেয়ে আনন্দে উন্মাদ হয়ে গেছে। আহাদ তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্তি সত্ত্বেও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। একটা লাল বল তুলে নিয়ে খেলা শুরু করলো। একবার ছুঁড়ে মারে আর তারা হুড়মুড় করে দৌড়ে গিয়ে সেটা আবার তুলে এনে দেয় তার হাতে। ঠিক তখনই তার চোখ গেল ডান পাশের লাইব্রেরির কর্নারের দিকে। সেখানকার উষ্ণ আলোয় টেবিলে বসে আছেন তার বাবা আমজাদ মীর আর চাচা আশফাক মীর। দুজনেই ডুবে আছেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। টেবিলে ছড়ানো কাগজপত্র, খোলা ফাইল আর ধোয়া ওঠা চায়ের কাপ। আহাদ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল, অতঃপর এক নিঃশ্বাসে হাতে থাকা বলটা ছুঁড়ে মারল। শ্রিয়াস আর কোকো ছুটে গেল সেদিকে। আহাদ ভারী শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল চাচার পাশের সোফায়। ধপ শব্দে দুই ভাই তাকালো তার দিকে। আশফাক মীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তুই? সংসদের সবার পর থেকে তো হাওয়া হয়ে গেছিস। আমজাদ মীর তখন নির্লিপ্ত ভঙ্গিতে চশমাটা নাকে ঠেলে দিলেন। তারপর ব্যঙ্গের সুরে বললেন, কোথায় যাবে আর? গেছে নিশ্চয় কোনো প্রেয়সীর খোঁজে। আহাদ এক মুহূর্ত বাবার দিকে আর চোখে তাকালো, তারপর গলা খাকারি দিয়ে সোজা উত্তর দিল, খুঁজতে না, দেখতে গিয়েছিলাম। তার মানে খোঁজ পেয়েছো তাকে? এই উত্তরে আশফাক মীরের চোখ কপালে বিস্ময়ে বলে উঠল, এক মিনিট, কিসের প্রেয়সী? কোন প্রেয়সী? আহাদ এবার চোখ বন্ধ করে হালকা মুচকি হাসল। আস্তে আস্তে উচ্চারণ করল, লালঝাড়ের প্রেয়সী। এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। শুধু টেবিলে ল্যাম্পের হালকা আলোয় আহাদের মুখে ঝিলকি ছড়াচ্ছে। আশফাক মীরের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তুই প্রেমে পড়েছিস আহাদ? আহাদ চোখ খুলে চাচার দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত গভীরতা। চাচার মনে আর কোনো সন্দেহ রইল না। সিরিয়াসলি? আহাদ রাজা প্রেমে পড়েছে? বিষয়টা কেমন অদ্ভুত না? আহাদ আবার চোখ বন্ধ করে মাথাটা সোফার পেছনে এলিয়ে দিল, অতঃপর গভীর এক নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠ ভেসে এলো নিস্তব্ধতায়। অদ্ভুত তো বটে চাচু। ভালোবাসা ব্যাপারটাতে এক রহস্যময় মায়াজাল। 19,70,00,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী, 800 কোটি মানুষের ভিড়, তবুও প্রেম এসে থেমে যায় কেবল একজনের দৌড় করায়। অদ্ভুত না? একজন মানুষ যার দিকে তাকালে মনে হয় এই পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, বাকি সবাই ধোঁয়ায় ঢাকা। তার জন্যই বুকের গভীর এক অদ্ভুত টান জন্ম নেয়, যে টান কোনো যুক্তি মানে না, কোনো ব্যাখ্যা চায় না। তাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ। শব্দগুলো নিস্তব্ধ, আলো নিঃশেষ। শুধু সে এক মানুষই হয়ে ওঠে সমগ্র পৃথিবীর মানে। ভেবে দেখো, এর চেয়ে কি অদ্ভুত আর কিছু হতে পারে? শেষের লাইনটা বলার সময় আহাদের চোখ স্থির হলো আশফাক মীরের দিকে। দুই ভাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখ প্রসারিত হয়ে হা হয়ে গেছে অবিশ্বাসে। আহাদ কিছুক্ষণ চেয়ে থাকে, হঠাৎ দুহাতে বাড়িয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আবার হেলান দিয়ে বসলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও দুই ভাইয়ের মুখ হাঁ হয়ে গেল। আহাদ এবার বিরক্ত হয়ে গর্জে উঠল, সমস্যা কি তোমাদের? এভাবে তাকিয়েছো কেন? এমনভাবে তাকাচ্ছে যেন আমি অপরাধ করে ফেলেছি। আশফাক মীরে ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরেই বলল, ভাইজান, কোনোভাবে কি আমাদের আহাদ কারোর সাথে অদলবদল হয়ে গেছে? এই কথা শুনেই আহাদের মাথায় রাগ চড়ে গেল। তার গলার স্বর রুক্ষ হয়ে উঠল। বাহ, কি ভাগ্য করে পরিবার পেয়েছি আমি। কোথাও আমাকে অভিনন্দন জানাবে তা না, উল্টো বল মাছের মতো হা করে 32টা পাটি বের করে বসে আছে। চমৎকার। একে অপরের দিকে তাকিয়ে দুজনের তাড়াহুড়ো করে মুখ বন্ধ করল। আহাদ গর্জে উঠে দাঁড়ালো, কড়াক দৃষ্টিতে একবার তাকালো বাবা আর চাচার দিকে, তারপর গট গট শব্দ তুলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সে চলে যেতেই দুই ভাই মুখ চাওয়াচাওয়ি করে হঠাৎই হো হো করে হেসে উঠল। আহাদ নিজের রুমে ঢুকে জুতো জোড়া খুলে এক কোণে ছুঁড়ে মারল। শরীরের ভেতর জমে থাকা রাগটা যেন জুতোর সাথে গিয়ে দেয়ালে আঘাত করল। বিছানায় এসে এলিয়ে পড়ল। ক্লান্ত শরীরটা গভীরভাবে ডুবে গেল নরম গদিতে। তার চোখ গিয়ে থামল আলমারির দিকে। সেখানে রাখা আছে তার প্রেয়সীর লাল শাড়িটা। মুহূর্তেই আহাদের বুকের ভেতর অন্যরকম কাঁপুনি বয়ে গেল,
যেন হাজার ঝড়ের মাঝে এক টুকরো কাপড় তার শান্তির আশ্রয়। সে চোখ বন্ধ করল, অচেতনভাবে হাত ছুঁয়ে দিল বুকে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। এক অজানা অনুভূতির ঢেউ তাকে গ্রাস করে নিল। ধীরে ধীরে সে তলিয়ে গেল গভীর স্বপ্ন রাজ্যে, যেখানে আছে শুধু সেই এক মানুষ, লাল শাড়িতে প্রেয়সী। ভার্সিটির বিশাল গেটটা পেরিয়ে হৃদিতা হালকা ভঙ্গিতে ভেতরে ঢুকল। সকালের রোদটা গা এলিয়ে দিয়েছে। তার কালো মনির চোখজোড়া একটু আধা ঘুমে ভারী হলেও মুখে টুকটুকে ফ্রেশ লুক। পায়ের ধুলা যেন প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়ছে চারপাশে। তার দুই পাশে আনিকা আর নীলা হাঁটছে। তিনজনের হাঁটার ছন্দ মিলেমিশে যেন কোনো সুর তুলছে। একটু চুপচাপ এগিয়ে যাওয়ার পর হঠাৎ নীরবতা ভেঙে হৃদি নীলার দিকে ঘুরে বলল, কিরে আহিয়া আসলো না কেন? সকালেও তো বলছিল আসবে। নীলা ব্যাগটা কাঁধ থেকে একটু সরিয়ে নিয়ে উত্তর দিল, ওর নাকি শরীর ভালো না, তাই আসে নাই। আনিকা ঠোঁট বেঁকিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, ভালোই করেছে আসে নাই। এই বয়সও বসে বসে স্যারদের লেকচার শুনতে কারো ভালো লাগে নাকি? নীলা খোঁচা মারার ভঙ্গিতেই বলল, তাহলে তো তোর জন্মের পরই ভার্সিটিতে ভর্তি করানো উচিত ছিল, তখন লেকচার শুনতে মজা লাগতো নিশ্চয়ই। নীলার এই কথায় হো হো করে হাসি ছুড়ল হৃদির মুখে। এত জোরে হাসল যে সামনে উঠতে না পেরে প্রায় নুয়ে পড়ল। তার হাসিতে আশেপাশের কয়েকজন ছাত্রছাত্রীও তাকিয়ে দেখল, কিন্তু আনিকা ভীষণ গম্ভীর ভঙ্গিতে বলে উঠল, ভাই বুড়ো হয়ে যাচ্ছি, কবে আমার বিয়ে হবে, কবে 3টা বাচ্চা হবে, আর কবে ওদের নিয়ে স্কুলে যাওয়া শুরু করব। ভাবতো বাচ্চাদের ক্লাসে বসে থাকার বয়সে এখন নিজের ক্লাসে বসতে হচ্ছে। ধুর, আমার দিন দুনিয়ার কিছু ভালো লাগছে না। তার এই নাটকীয় ঘোষণায় হৃদি আর নীলা চোকাচুকি করল। তারা দুইজন জানত আনিকার কথা শেষ মেশ এখানে এসেই থামবে। বিয়ে, বাচ্চা আর সংসারের দুঃখের কথা। দুজনেই আর নিজেদের ধরে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। ঠিক তখনই পিছন থেকে এক পরিচিত ডাক ভেসে এলো, হৃদিতা। হঠাৎ করে তিনজনের ওই হাসি থেমে গেল। তারা ঘুরে তাকালো। দূর থেকে দৌড়ে আসছে তাদের সহপাঠী তামিম। শার্টের বোতামগুলো আধখোলা, চুলগুলো এলোমেলো, ফর্সা মুখে ঘামে চকচক করছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো, বুকটা উঁচু নিচু করছে তীব্র শ্বাসে। হৃদি অবাক হয়ে বলে উঠল, তামিম, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তামিম কপালের ঘাম হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলল, কতবার ডেকেছি তোমাকে, কিন্তু শুনতেই পাওনি। হৃদি একটু লজ্জিত হাসি দিয়ে মাথা চুলকে উত্তর দিল, আসলে ওদের সাথে গল্পে মশগুল ছিলাম তো। আনিকা হাত কোমরে দিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল, ডাকছিলে কেন সেটা বলো। তামিম একটু ইতস্তত করে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি তো কাল ক্লাসে আসিনি, তাই ভাবছিলাম তোমার নোটসগুলো যদি একটু পাই। আনিকা ভ্রু কুঁচকে সঙ্গে সঙ্গে বলল, আমাদের কাছেও তো চাইতে পারো, ওর কাছ থেকে কেন নিতে হবে? তোমাদের লেখা আমি বুঝি না, মনে হয় প্রেসক্রিপশন লিখে দাও, এক একজন পিএইচডি ডাক্তার। একথা শুনে হৃদি হো হো করে হেসে ফেলল। তারপর আবার মাথা চুলকে বলল, আমার নিজের লেখা তো আমি নিজেই বুঝতে পারি না, তুমি কি করে বুঝবে? তামিম নির্ভর কণ্ঠে বলল, তোমারটা আমি বুঝবো, তুমি দাও তো। কোনো কথা না বাড়িয়ে হৃদি ব্যাগের চেইন খুলে ভেতর থাকে নোটসগুলো বের করে তার হাতে ধরিয়ে দিল। নোটস হাতে নিয়ে তামিমের চোখে যেন অদ্ভুত একটা উজ্জ্বলতা জ্বলে উঠল। তারপর তিনজনই আবার সামনে হেঁটে যেতে লাগলো। আর পিছনে দাঁড়িয়ে তামিম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির চলার ভঙ্গির দিকে। হৃদি একবার ঘাড় ঘুরিয়ে যদি তাকায় তার দিকে, এই আশা নিয়ে তাকিয়ে থাকলো। কিন্তু তামিমকে নিরাশ করে চলে গেল হৃদি। তবুও তামিম হালকা একটা হাসি ফেলে মনের ভেতর ফিস ফিস করে বলল, অদ্ভুত মেয়ে, শুধু একবার তাকিয়ে দেখলে কি এমন হতো। ক্লাসের মাঝের সারির সিটে এসে বসেছে হৃদি, আনিকা আর নীলা। সামনে বোর্ডে লেখা সমীকরণগুলো ঝকঝক করছে। এখন পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। স্যার কলম হাতে নিয়ে বোর্ডে সমীকরণ লিখে টেনে লিখছেন। গলা পরিষ্কার করে লেকচার শুরু করলেন।
চারদিকে নিস্তব্ধতা, শুধু স্যারের কণ্ঠ আর দাগ টানার শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই ক্লাসের দরজা দিয়ে একেবারে হুড়মুড় করে ঢুকলো আহাদ রাজার 3 পান্ডা, শাহিন, নাদিম আর শাওন। ক্লাসে এক অস্বস্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই হঠাৎ পিছনে ঘুরে তাকালো। তাদের দেখা মাত্রই হৃদির বুক ধক করে উঠল। মাথার ভেতর ঝড় বয়ে যেতে লাগলো। না জানি আবার কি কাণ্ড করে বসে এরা। 3 জন কারো তোয়াক্কা না করেই সোজা এসে দাঁড়ালো হৃদির সামনে। স্যারের লেকচার থেমে গেল, হাত মাঝপথে ঝুলে রইল। এক মুহূর্তের জন্য ক্লাসরুমের বাতাসটা জমাট বেঁধে গেল। শাহিন এগিয়ে এসে হৃদির সামনে কয়েকটা প্যাকেট এগিয়ে ধরল। কণ্ঠ ভারী করে বলল, এগুলো ভাই পাঠিয়েছে আপনার জন্য। হৃদি চারপাশে তাকালো। প্রায় পুরো ক্লাসের চোখ আটকে আছে তার দিকে। বুকের ভেতরটা ধকধক করছে। সে কপালে হাত রেখে মুখ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু আনিকা এবার খেকিয়ে উঠল। কি আছে এতে? শাহিন আনিকার দিকে বিরক্ত চোখে তাকালো। এরপর ঠান্ডা গলায় বলল, খাবার আছে, উনি সকালে খেয়ে আসেননি, তাই ভাই খাবার পাঠিয়েছেন, বলেছে এখনই যেন খেয়ে নেয়। আনিকা ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যর হাসি দিল। এগুলো আপনারা 3 পান্ডা মিলে খান। এখন আমাদের ক্লাস চলতেছে, দেখতে পাচ্ছেন না নাকি? শাহিন ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি তো হাইপার হচ্ছেন কেন? আপনাকে তো কিছু বলা হচ্ছে না। তারপর আবার প্যাকেটগুলো হৃদির দিকে এগিয়ে দিয়ে বলল, এতে ভাইয়ের একটা চিরকুটও আছে। হৃদির শরীর যেন জমে গেল। হাতের তালু ঘামে ভিজে গেছে। শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে প্যাকেট নিল। ভেতর থেকে কাগজের টুকরো বের করলো, তাতে স্পষ্ট লেখা, এখনই খাবার না খেলে তোমার সাথে কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি ভালো করে জানো, মিস জানো। চিরকুট পড়তেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কাগজটা মুড়িয়ে নিল মুঠোতে। ধীরে চোখ তুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই চোখের ভার সইতে না পেরে ধরফর করে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। তার পিছনেই ছুটল আনিকা আর নীলা। বেরোনোর আগে আনিকা শাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইচ্ছে করেই তার পায়ে জোরে একটা পাড়া দিল। শাহিন দাঁত চেপে মুখ খিচে বন্ধ করে নিল ব্যথায়, কিন্তু চুপ রইল। ক্লাসের বাইরে এসে হৃদি দম ফেলে একটা বেঞ্চে বসল। ব্যাগ খুলে সব প্যাকেট একসাথে মেলে ধরল সামনে। অতঃপর তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলো। একবার এই প্যাকেট থেকে তো একবার অন্য প্যাকেট থেকে। কামড় দিচ্ছে, সে যেন এক একটা কামড় দিয়ে নিজের ভেতরের আতঙ্ক ঢাকতে চাইছে। তার এই অদ্ভুত খাওয়ার ভঙ্গি দেখে আনিকা অবাক হয়ে বলল, এইভাবে খাচ্ছিস কেন? মনে হচ্ছে কতদিন না খাওয়া তুই। আর আহাদ রাজা খাবার পাঠালেই খেতে হবে? হৃদি মুখ ভর্তি খাবার নিয়েই অস্পষ্ট গলায় উত্তর দিল, থাপ্পড় খাওয়ার থেকে খাবার খাওয়া অনেক ভালো। তার দিকে হাত বাড়িয়ে বলে, এনে তুইও খা। নীলা ঠোঁট ফুলিয়ে আনিকার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, দোস্ত আমি বাসায় চলে যাচ্ছি। কেন, তোর আবার কি হলো? কিছু না, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। হৃদির দিকে একবার তাকালো নীলা। শুকনো একটা হাসি দিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে একই সময়ে আহাদ রাজা বসে আছে কনফারেন্স হলে। গম্ভীর পরিবেশ। দীর্ঘ টেবিল ঘিরে বসে আছে কেন্দ্রীয় সব নেতা। সামনে নথি, কাগজ, পানির বোতল। চলছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমালোচনা। টেবিলে রাখা আহাদের ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করলো। স্ক্রিনে জ্বলে উঠল শাহিনের নাম্বার থেকে ভিডিও এসেছে। আহাদ ফোন তুলে নিতেই ভিডিও চালু হলো। চোখ আটকে গেল স্ক্রিনে। হৃদি বেঞ্চে বসে চারপাশে ছড়িয়ে রাখা খাবারের প্যাকেট থেকে একবার এক একটা তুলে খাচ্ছে। মুখে খাবার ভরা, তার গাল দুটি ফুলে গেছে। মাঝে মাঝে চোখ এদিক ওদিক করছে। তার এই ভঙ্গি দেখে আহাদ হঠাৎ শব্দ করে হেসে উঠল। মুহূর্তেই চারপাশের সব নেতা চুপ হয়ে তার দিকে তাকালো। গম্ভীর আলোচনার মাঝখানে আহাদের এমন হাসি যেন বজ্রপাতের মতো পড়ল। আহাদ তা বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ শক্ত করে নিল। ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে বসল। শির দ্বারা সোজা করে 2 বাহু ঘুরিয়ে চোখ রাখল কাগজের দিকে। মুখে অদ্ভুত গম্ভীরতা। সবাই যখন আবার আলোচনায় মন দিল, তখন তার ঠোঁটে এক ফোঁটা চাপা হাসি ফুটে উঠছিল। সে সেটা ঠোঁট চেপে সংযত রাখল, কিন্তু বুকের ভেতর যেন এক মিষ্টি আগুন জ্বলছিল।
তার প্রেয়সীকে এভাবে খেতে দেখে। সে অবচেতনই হাসি চেপে রাখতে পারছে না। ভার্সিটি শেষ করে হৃদিতা আর আনিকা এলো মীর হাউজে। আহিয়ার শরীর খারাপ শুনে তারা ভাবলো একটু দেখা করে যাবে। মূল দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখে সোফার কোণে গুটিসুটি হয়ে বসে ফোন স্ক্রল করছে আহিয়া। তাদের দেখে হালিমা বেগম অবাক হয়ে এগিয়ে এলেন। আরে তোমরা? হৃদিতা আর আনিকা একসাথে সালাম দিল। হালিমা বেগম সালামের উত্তর দিয়ে মৃদু হেসে বললেন, আহি, এ দেখ কারা এসেছে। আহিয়া ফোনটা নামিয়ে তাকাতেই চমকে উঠল। আরে তোরা এই সময়? আনিকা মুচকে হাসে, বলল, ভেবেছি তোর শরীর খারাপ, তাই দেখে যাই। এখন তো দেখি দিব্যে আছিস। আহিয়া মৌকা বাকিয়ে বলল, আর একটু অস্বস্তি হচ্ছিল। এমন সময় ধপ ধপ পায়ে ভেতরে ঢুকলো আদিল। আহিয়ার সাথে তাদের দেখে একটু থমকে দাঁড়ালো, তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে এগিয়ে এলো। হাই বিউটিফুল লেডিস, আমি আদিল মীর। সে হাত বাড়ালো হৃদির দিকে। আদিল মীর শুনে হৃদিতা ঠান্ডা গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম। আদিল মুহূর্তেই অবাক হয়ে গেল হৃদিতার সরলতা দেখে। অতঃপর নাটকীয় ভঙ্গিতেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আহিয়া বিরক্ত হয়ে কনুই দিয়ে ভাইয়ের পেটে ঘুঁতো মারল। যা এখান থেকে। আদিল আহিয়ার টেনে দিয়ে বলল, যাব না। আদিল্লার বাচ্চা, তোকে একটা লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেব। দে না, আমার তো উগান্ডা যাওয়ার অনেক দিনের ইচ্ছা। রাগে কাঁপতে লাগলো আহিয়া, চিৎকার করে বলল, চাচি আম্মা, তোমার ছেলেরই কিছু বলো। রান্নাঘর থেকে হালিমা বেগম কড়া গলায় বললেন। আদিল হেসে পিছু হটল, হৃদির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, বাই বিউটি। আবার আহিয়ার চুল টেনে দিয়ে একটা ভেঙচি মেরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে গেল। তাদের ভাই বোনের কাণ্ড দেখে আনিকা আর হৃদি দুজনেই স্তব্ধ। কিন্তু এর মধ্যেই হঠাৎ হৃদির চোখ আটকালো একটা সবুজ চকালা কালো কুকুর ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। হৃদি ভয়ে দুপা পিছিয়ে গেল। অবুঝ প্রাণীটা খেলতে চায় ভেবে আরেকটু এগিয়ে এলো। এতে হৃদি ভয়ে তীব্র চিৎকার দিয়ে ছুটে পালালো। কুকুরটাও দৌড়ে গেল তার পিছু নিয়ে। এরপর শুরু হলো ছোটাছুটি। হালিমা বেগম দৌড়ে এসে দাঁড়ালো আহিয়াদের পাশে। আহিয়া চেঁচিয়ে বলল, আরে থাম, ও কিছু করবে না তোকে হৃদি। কিন্তু কে শোনে কার কথা। মুহূর্তেই ড্রয়িং রুমে শুরু হলো হট্টগোল। সোফার এপার ওপার টেবিল ঘুরে হৃদি প্রাণপণে ছুটছে, তার পিছু পিছু কুকুরটাও। এমন সময় দরজা দিয়ে ঢুকলেন আহাদ রাজা আর আমজাদ মীর। দুজনেই স্তব্ধ হয়ে গেলেন সামনের দৃশ্য দেখে। আহাদ থমকে দাঁড়িয়ে হৃদির ছোটাছুটি দেখছে। লাল চুড়িদার পরা মেয়েটা যেন আতঙ্কে বাতাসে ভেসে বেড়াচ্ছে, চুল এলোমেলো হয়ে গেছে। আমজাদ মীরও বিস্ময়ে তাকিয়ে রইলেন। ঠিক তখনই ভয়ে দিশাহারা হৃদি ছুটে গিয়ে সোজা এক লাফে কোলে উঠে পড়ল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, সবাই হা হয়ে তাকিয়ে আছে। সিরিয়াস এসে হাঁপাতে হাঁপাতে আহাদের সামনে দাঁড়ালো। আহাদের চোখের ইশারায় গুটিসুটি হয়ে এক কোণে গিয়ে বসল। এক মুহূর্ত পর আমজাদ মীর গম্ভীর কণ্ঠে বললেন, এবার নামতেই পারো মেয়ে, ও তোমাকে কিছু করবে না। গম্ভীর কণ্ঠে যেন বজ্রপাত হলো। হৃদি হকচকিয়ে তাকালো। যে আমজাদ মীরকে সে এতদিন শুধু টিভি আর পত্রিকায় দেখেছে, আজ তারই কোলে বসে আছে। তড়াক করে নেমে দূরে ছিটকে দাঁড়ালো। আমজাদ মীর ছেলের দিকে একবার তাকিয়ে মাথা নেড়ে ভেতরে চলে গেলেন। আহিয়া আর আনিকা মুখ চেপে হেসে ফেলল। হৃদি একবার ওদের দিকে তাকালো, অতঃপর চোখ পড়ল আহাদের দিকে। তার দৃষ্টি যেন জ্বলন্ত অগ্নিশিখা, চোখ রক্তিম, চোয়াল শক্ত হয়ে আছে। হৃদির বুক ধকধক করে উঠল। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহাদ ক্রোধ নিয়েই ধীরে ধীরে এগিয়ে এলো। তার গলা ভারী হয়ে উঠল। এই আল্লাহর বান্দি, এই আমার তো চোখে পড়লো না। আমার বাপের কোলে গিয়ে লাফিয়ে উঠতে হলো? হ্যাঁ, আমার কোলে উঠলে আমি কি তোকে মানা করতাম? আমি কি তোর কোলে নিতাম না? হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো কারো কোলে উঠতে চাইনি, ও তো ভুল করে। আবার ভুল করে? না না, ভুল করে না। তাহলে কি ইচ্ছে করে? না না, ইচ্ছে করেও না। আহাদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, হৃদি। আম্মু।
একটা চিৎকার দিয়ে আতঙ্কে হৃদি হালিমা বেগমের আড়ালে গিয়ে লুকালো। আহাদ একটু এগিয়ে গিয়ে শ্রিয়াসের সামনে হাঁটু গেড়ে বসে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, সিরিয়াস, ভালো করে মনে রাখবি চেহারা। এরপর থেকে যতবার এই বেডের দেখবি ততবার দৌড়ানি খাওয়াবি, তা না হলে তোর খাওয়া বন্ধ। কত বড় সাহস আমার চোখের সামনে আমারও রেখে আমার বিয়েতে বাপের কোলে ওঠে, বচ্চাত বেডে। রাগে তার বুক ওঠানামা করছে, চোখে জ্বলন্ত আগুন, যেন সেই দৃষ্টির তাপে হৃদি পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে, আলো এখনও গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে, তবে হালকা সোনালি আভা চারদিকে ছড়িয়ে দিয়েছে। মীর হাউজের ড্রয়িং রুমে সেই আভা এসে মিশেছে ভারী পর্দা আর গাঢ় কাঠের আসবাবে। ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতে বসে আছে, ভারী গম্ভীর পরিবেশ। আফরোজা শেখ সবেমাত্র বাহিরে থেকে ফিরে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসলেন, হাতে ধরা ঠান্ডা পানির গ্লাস থেকে ছোট ছোট চুমুক নিচ্ছেন। তার পাশে গম্ভীর মুখে বসে আছেন আমজাদ মীর আর অপর পাশে আশফাক মীর। সামনের সোফায় হেলান দিয়ে বসে আছে আহাদ, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের ভেতরে রাগের লাল রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগের ঘটনায় উত্তাপ এখনও তার শরীর থেকে যায়নি। হালিমা বেগম এসে নীরবে কফির কাপ তার হাতে ধরিয়ে দিলেন। আহাদ একবার মায়ের দিকে তাকিয়ে কাপ নিল, তারপর দৃষ্টি সরালো বাবার দিকে। বিস্মিত চোখে সে বাবাকে পরখ করতে লাগলো। তার চেয়ে কি তার বাবা বেশি সুদর্শন? মনে মনে হিসেব করল। হ্যাঁ, স্বীকার করতেই হলো, বাবা আসলেই তার চেয়ে ফর্সা। বয়স হলেও চেহারার ঔজ্জ্বল্য আছে, কিন্তু তাই বলে তার প্রেয়সী গিয়ে তার বাবার কোলে উঠবে? এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আফরোজা শেখ তীক্ষ্ণ নজরে ছেলের চেহারা লক্ষ্য করলেন। চোখে ভাঁজ পড়া ভ্রুতে রাগ জমে আছে আহাদের। এক ঝটকা কাশির শব্দ করে তিনি বললেন, এভাবে তোমার বাবাকে দেখছো কেন? আবার কি নিয়ে রেষারেষি শুরু হলো দুজনের মধ্যে? আফরোজার কণ্ঠে বিদ্ধ হওয়া প্রশ্নে মুহূর্তে আমজাদ মীরের চোখ ছেলের দিকে গেল। তিনি গলা খাকারি দিয়ে সিঁড়িদ্বারা সোজা করলেন। আহাদ এবার সোজা হয়ে মায়ের দিকে তাকালো, চোখে কোনো ভনিতা নেই, সরাসরি গলায় বলল, আম্মা, তোমার স্বামীকে একটু সামনে রাখো, উঠার যাকে তাকে কোলে নিতে বারণ করো, এতে আমার লোকসান হয়। আফরোজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এমন কথা শুনে। তিনি কড়া দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। আমজাদ মীর তৎক্ষণাৎ ঠোঁট ভিজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন, তোমার ছেলে উল্টাপাল্টা বলছে, বিশ্বাস করো আমি কিছুই করি নাই, আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে। দেখো, আমি ওর নামে মামলা দিব, আমার হয়ে তুমি কেসটা লড়ো প্লিজ। আহাদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, কেস আমি দেব তোমার নামে, আম্মা তুমি আমার হয়ে পড়বে। এই দৃশ্য দেখে আশফাক মীর হাহাকার করে উঠলেন, থাম তোরা, মাথা কি খারাপ হয়ে গেছে? দুই বাবা ছেলে একে অপরের নামে কেস করতে চাইছিস? ভাবি যে ক্রিমিনাল লয়ার, সেটা ভুলে গেছিস নাকি? কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল দুজন। বাবা ছেলে দুজনেই একে অপরের দিকে তাকালো, আশ্চর্যজনকভাবে একই সঙ্গে হতাশ মুখে। দুজনেই গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসল, যেন কিছুই হয়নি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো আহিয়া, আনিকা আর হৃদিতা। সেই ঘটনার পর থেকে আহিয়ার ঘরে গুটিসুটি মেরেছিল, কিন্তু বিকেলের আলো ফিকে হয়ে আসছে, এখন আর দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে। তাই তারা নিচে নামল। নামার সময়ই হৃদির চোখে পড়ল আমজাদ মীর, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এখন নিজের স্ত্রীর কাছে যেন একেবারে মিয়ে আছেন। এটা হৃদির কাছে নতুন অভিজ্ঞতা। যাকে টেলিভিশনে সর্বদা গম্ভীর কঠোর ভঙ্গিতে দেখা যায়, তিনি যে স্ত্রীর সামনে এভাবে নমনীয় হতে পারেন, সেটা যেন বিশ্বাসই করতে পারছিল না। তাদের আসতে দেখে আফরোজা শেখ দৃষ্টি ঘোরালেন। হৃদি আর আনিকা সম্মান জানিয়ে সালাম দিল। আফরোজা মৃদু হেসে উত্তর দিলেন, তোমার নাম হৃদিতা না? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, জি আন্টি। চলে যাচ্ছ? জি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। ওহ আচ্ছা। কিছুক্ষণ চুপ করে গম্ভীরভাবে তাকিয়ে রইলেন আফরোজা শেখ। তার সেই দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে হৃদির অন্তর। হৃদি অস্বস্তিতে মাথা আরও নিচু করে ফেলল। এদিকে আহাদের ভ্রুর মাঝখানে কুচকানো ভাঁজ পড়ে গেল। তার চোখ মুখ খিচে উঠল।
ধীরে ধীরে সে বাবার কাছে ঝুঁকে ফিস করে বলল, তোমার হিটলার বউ আমার প্রেশার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার নজর ভালো মনে হচ্ছে না, সাবধান করে দিও। আমজাদ মীর কটমট করে তাকালেন ছেলের দিকে, কিন্তু মুখে কোনো কথা বললেন না। রিদি আর আনিকা বিদায় নিয়ে দরজা থেকে বেরিয়ে গেল। আহাদ তাদের যাওয়ার দিকে চেয়ে রইল। চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে রিদির ছায়ায়। তার ঠোঁটের কোণে ফুটল এক রহস্যময় বাঁকা হাসি। মীর হাউজের মূল দরজা পেরিয়ে বাইরে আসতেই রিদিতা আর আনিকা থমকে দাঁড়িয়ে গেল। সামন থেকে হেঁটে আসছে আদনান, মাপা পদক্ষেপে এগিয়ে আসছে। চোখ দুটো ধারালো, যেন কারো ভেতরটা বিদ্ধ করে দিতে পারে। তাকে দেখেই রিদিতার বুকের ভেতর কেমন জানি একটা হালকা অস্বস্তি লাগলো। পাশে আনিকাও অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল। সে এগিয়ে আসছে নিজের স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে। সাদা শার্টের হাতা গুটানো, চোখে ক্লান্ত অথচ কঠিন দৃষ্টি। তার চোখ আটকে রইল রিদিতার মুখে কয়েক মুহূর্তের জন্য, কিন্তু ঠোঁটে কোনো ভঙ্গিমা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সোজা ভেতরে চলে গেল। আনিকা পিছন ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত। আলো ছায়ার ফাঁক দিয়ে আদনানের অবয়ব মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তারপর ফিস করে হৃদয়ের দিকে তাকিয়ে বলল, এইটা আবার কে? আহাদ রাজা মীরের বড় চাচার ছেলে, আদনান মীর। আনিকা ভুরু কুঁচকে আবারও সেদিকে তাকালো। এর নাম তো কখনো শুনি নাই। শুনবি কেমনে? সে একজন ডক্টর, রাজনীতি পছন্দ করে না, তাই এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। আনিকা হেসে ফেলে, এই গম্ভীর লোকটা ডাক্তার? এত রাগ নিয়ে রোগীদের চিকিৎসা করে কেমনে? হৃদি ঠোঁট কামড়ে হাসি সামলে নিয়ে বলে, আমার তো মনে হয় রোগীদের থাপড়ায়া সুস্থ করে দেয়। এই কথা শুনে দুজনেই হাসিতে ফেটে পড়ল। হৃদি হাঁটু ধরে হেসে নুইয়ে পড়ল, আর আনিকা চোখ মুছতে বলল, তুই আসলে একটা পাগল। হাসির রেশ কাটাতে না কাটাতেই তারা গেট পেরিয়ে বাহিরে বের হয়ে গেল। দুজনের বাসার পথ আলাদা। আনিকা একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। হৃদি একটু হেঁটে সামনের গলি থেকে রিক্সা নেবে ভেবে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার সামনে এসে থামল কয়েকটা কালো গাড়ি। গর্জে উঠল ইঞ্জিন। মুহূর্তেই চারপাশ যেন থেমে গেল। হৃদিতা এক ঝলকেই চিনে ফেলল এগুলো আহাদ রাজার গাড়ি। তার বুকের ভেতর ধরফর শুরু হলো, কণ্ঠ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল, বুকের ওপর টেনে নিল আরও শক্ত করে। তার হাতের তালু ঘামে ভিজে গেল। বুকের ভেতরটা যেন ধপ শব্দ করছে। মনে হলো চারপাশের সবাই শুনে ফেলবে। মনে মনে প্রশ্ন করলো হৃদি, কিছুক্ষণ আগে তো মীর হাউসে ছিল, এত দ্রুত এখানে এলো কি করে? তার ভাবনার মাঝেই সামনের গাড়ির দরজা খুলে গেল। ভেতরে বসে আছে আহাদ রাজা মীর। কালো শার্টের হাতা গুটানো, পায়ের ওপর পা তুলে বসা, চোখে কালো চশমা। তার চুলগুলো হাওয়ায় একটু দুলছে। ভঙ্গিমাটা শীতল অথচ তার কাছে ভয়ঙ্কর। হৃদির চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল তার দিকে। নিজের অজান্তেই ঘাড় হালকা কাত হয়ে গেল। আবার দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে সামলে নিল। ড্রাইভার নেমে এসে ভদ্র ভঙ্গিতে বলল গাড়িতে উঠতে, কিন্তু হৃদি দাঁড়িয়ে রইল এক জায়গায়। ভেতরে দৌড়ে পালাতে চাইছে, তবু পা নড়ছে না। বাসায় সবাই ছিল বলে তখন বেঁচে গেছে, নইলে নিশ্চিত কানে ধরে উঠবস করতে হতো তার। হঠাৎ আহাদ রাজা ভেতর থেকে গর্জে উঠল, আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে? হৃদির বুক ধপাস করে নেমে গেল নিচে। সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো। ঠিক তখনই আবার সেই ভয়াল গর্জন কানে এলো। আহাদ রাজায় সব কিছুতে দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। পা জমে গেল হৃদির, নিঃশ্বাসে গলা আটকে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির ভেতরে। আহাদ আগের ভঙ্গিতেই বসে আছে, কিন্তু এবার মাথাটা সামান্য কাত করে তাকিয়েছে হৃদির দিকে। ঠোঁটের কোণে অদ্ভুত কঠিন হাসি। দু আঙ্গুল তুলে ইশারা করলো কাছে আসতে। বাধ্য হয়ে ছোট পা ফেলে এগিয়ে এলো হৃদিতা। বুকের ভেতর ঢাকের মতো বাসতে লাগলো হৃৎপিণ্ড। অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়িয়ে থেকে ভারী শ্বাস নিয়ে আস্তে করে ভেতরে ঢুকে বসল। গাড়ি চলতে শুরু করলো। ভেতরে নীরবতা। তার বুক এখনও দ্রুত ওঠানামা করছে, হাত কাঁপছে। আহাদ কোনো কথা বলল না, শুধু সোজা সামনে তাকিয়ে শক্ত হয়ে বসে রইল। হৃদি কয়েকবার আর চোখে তাকালো তার দিকে।
আবার তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। তারপর সেও সোজা সামনে তাকিয়ে রইল। তবে সে বুঝল না আহাদ সামনের আয়নায় দিয়ে বারবার তাকিয়ে তাকেই দেখছিল। হৃদি নিজের ব্যাগ আঁকড়ে ধরেছে, ঠোঁট কামড়াচ্ছে বারবার, উত্তেজনায় হাত কাঁপছে। তার প্রেয়সীর হাবভাব দেখে আহাদ হালকা মুচকি হাসল। ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছল। পানির ফোঁটা চুল বেয়ে গড়িয়ে পড়ছে গলায়। আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরখ করল। মুখে দাড়ি গোফের হালকা রেখা ফুটে উঠেছে, চোখের গভীরতা, ভ্রু কুঁচকে থাকা স্বভাবসুলভ গম্ভীরতা, সব কিছু যেন তার ব্যক্তিত্বকে আরও ভারী করে তুলছে। কিন্তু তার চোখ দ্রুত চলে গেল বুকশেলফের দিকে, তারপর টেবিলের দিকে। সেখানে রাখা একটি ছোট্ট প্যাকেট। সে নিঃশ্বাস নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল, মাথাটা সামান্য উঁচু করে রাখল, যেন নিজেকেই কিছু বোঝাচ্ছে। অতঃপর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল, আদিবা, আদিবা। কিছুক্ষণের মধ্যেই টুপটাপ শব্দ তুলে দৌড়ে এলো আদিবা। চোখে ঝিলিক, চুল হালকা এলোমেলো হয়ে আছে, হয়তো খেলছিল। কি হলো ভাইয়া, ডাকছো? আদনান মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করল। ওইটা নিয়ে যা। আদিবা এগিয়ে গিয়ে হাতে নিল প্যাকেটটা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি আছে এর ভেতর? বলতে না বলতেই প্যাকেটটা একটু ফাঁক করে উকি দিল ভেতরে। মুহূর্তেই তার চোখগুলো খুশিতে চিকচিক করে উঠল। চকলেট! আদনান কোনো উত্তর দিল না, শুধু আস্তে আস্তে কয়েক কদম হেঁটে গিয়ে বিছানায় বসল। ঠান্ডা চোখে বোনের খুশি দেখা শেষ করে নরম স্বরে বলল, তুই আর আহি হাক করে দিস। আচ্ছা ভাইয়া। বলে আদিবা লাফিয়ে চলে গেল। আদনান বসে রইল স্থির হয়ে, দরজার দিকে তাকিয়ে, যেন কিছু ভেবে যাচ্ছিল। চোখের কোণে হালকা ক্লান্তি, ঠোঁটে কোনো শব্দ নেই। আদিবা দৌড়ে গিয়ে আহিয়ার রুমে ঢুকল, হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিয়ে খুশিতে বলে উঠল, এটা তোমার চকলেট? আহিয়া চমকে তাকালো। চকলেট কে দিয়েছে? আদনান ভাই। আদনান ভাই? আহিয়া থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি গরম হয়ে উঠল। মনে পড়ল গতকাল আদিল ওর চকলেট খেয়ে ফেলায় কতটা চেঁচামেচি করেছিল। তবে কি আদনান ভাই সেটা শুনে ফেলেছে? তাই হঠাৎ আজকে ভাবনায় ডুবে গিয়ে ঠোঁট কামড়ে বসে রইল। কিন্তু তার চিন্তার মাঝে আদিবা আবার খোঁচা দিল, এত খুশি হয় না, আমার জন্য এনেছিল, তাই তোমাকেও দিলাম। মুখটা উল্টে আদিবা চলে গেল। আহিয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল, মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিল। একটা চকলেট খুলে মুখে দিতেই হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ল আদিল। সে লাফিয়ে এসে ধপাস করে বিছানায় পড়ল। আহিয়া খেকিয়ে উঠল, আমার রুমে কেন আসছিস তুই? যা এখান থেকে। আদিল ভঙ্গিমা করে শুয়ে বলল, আমি কেন যাব? যাবি তো তুই, এ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি। আহারে, ভেবেই আমার এখনই কান্না আসতেছে। আদি, আমি তোর ঘাড় মোটকে দেব। আদিল এক ঝটকায় হাত বাড়িয়ে আহিয়ার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিল, মুহূর্তেই পুড়ে দিল মুখে। উঠে লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শাকচুন্নিরা এটাই করে। আদিল্লার বাচ্চা! আহিয়া খেপে গিয়ে কুশন তুলে ছুঁড়ে মারল তার দিকে, কিন্তু আদিল মাথা নিচু করে এড়িয়ে গেল। কুশন গিয়ে সরাসরি আঘাত করল সামনে দাঁড়ানো এক অচল দেয়ালের মতো মানুষটার মুখে। আদনান হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, ঠোঁটে কোনো রাগ নেই, তবে চোখের দৃষ্টিটা ঠান্ডা আর গভীর। আদিল তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, সরি ভাই, আমি না আহিয়া। বলে দৌড়ে পালালো। মুহূর্তেই আহিয়া জমে গেল, শরীর যেন পাথর হয়ে গেছে, মুখ শুকনো, হাত পা কাঁপছে, শুধু চোখ দুটো বড় হয়ে স্থির হয়ে আছে আদনানের দিকে। আদনান ধীরে ধীরে কুশনটা হাতে তুলে নিল, কোনো শব্দ না করে পা ফেলে এগোতে লাগলো আহিয়ার দিকে। তার প্রতিটা পদক্ষেপ মেঝের শব্দ যেন আহিয়ার বুকের ভেতর ধ্বনি তুলছে। আহিয়ার চোখ ভয়ে বন্ধ করে নিল, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মনে হলো এখনই হয়তো বকুনি দিবে, কিংবা আদনান এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত চোখে তাকালো আহিয়ার মুখের দিকে। তার নিঃশ্বাসের ভেতর ভয়ের কাঁপুনি শোনা যাচ্ছিল। তারপর হালকা করে ঠোঁট বাঁকিয়ে একটা অচেনা মুচকি হাসি দিল। কোনো শব্দ হলো না,
না করে পাশ কাটিয়ে চলে গেল সেখান থেকে। আহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর কোনো সাড়া শব্দ না পেয়ে সাহস করে চোখ খুলল, কিন্তু সেখানে আদনান নেই। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখল সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে, সেই স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে। আহিয়ার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। কিছু বুঝতে পারল না, শুধু মাথাটা সামান্য কাত করে এক ঝলক তাকিয়ে মাথা চুলকে আবার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। গাড়ি এসে থামল মিরপুর 11-র এক নিঃশব্দ গলিতে, হৃদির ভবনের সামনে। চারপাশ নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন আর দূরে কোথাও ঘেউ ঘেউ করা কুকুরের শব্দ শোনা যাচ্ছিল। গাড়ির ভেতরটা যেন সেই নীরবতার সাথে মিশে গেল। হৃদি শেষবারের মতো তাকালো আহাদের দিকে। বিস্মিত চোখে খেয়াল করল আহাদ এখনও আগের ভঙ্গিতেই বসে আছে, ঠান্ডা, নিচুপ, একদম অচঞ্চল। তার মুখে রাগের সামান্যতম ছাপও নেই। অথচ হৃদি ভেবেছিল এবার বুঝি ঝড় উঠবে। আহাদ রেগে আগুন হয়ে তাকে কান ধরে উঠবস করাবে, কিংবা কোনো না কোনোভাবে শাস্তি দেবে। কিন্তু আশ্চর্য, সব প্রত্যাশা ভেস্তে দিয়ে আহাদ বরং অদ্ভুত এক শান্ত, বরফ ঠান্ডা ভাব নিয়ে বসে আছে। এই অদ্ভুত ভঙ্গি হৃদিকে আরও বেশি অস্থির করে তুলল। চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল। হৃদি ব্যাগটা কাঁধে নিয়ে ওড়নাটা একটু গুছিয়ে নিয়ে নামার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো আহাদের হাত তার কবজি চেপে ধরল। চমকে উঠল হৃদি। তার নরম শরীরটা হঠাৎ কেঁপে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। ঘুরে তাকাতেই দৃষ্টি আটকে গেল আহাদের গভীর, গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। সেই দৃষ্টিতে যেন অজস্র অগ্নি লুকিয়ে আছে। আবার একই সাথে এক অদ্ভুত টানও। হৃদির বুক ধক করে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, কিছু বলবেন? আহাদ এক মুহূর্ত কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল সেই কমল ভীত চোখের দিকে। হৃদির মুখের সরল ভঙ্গিমায়, সেই নরম গাল আর লাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল, যা মুহূর্তের জন্য আহাদের সমস্ত রাগকে বরফে গলিয়ে দিতে চাইল। মনে হলো এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা, সমস্ত অভিমান ভেঙে যাবে। কিন্তু না, পরের মুহূর্তেই সেই ঘটনাটা মনে পড়তেই আহাদের চোখে আবারও আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, কপালের শিরাগুলো টান টান হয়ে উঠল। সে ধীরে ঝুঁকে এলো হৃদির কাছে, দাঁত কিরমির করে ফিসফিস স্বরে বলল, আজকে প্রথমেই ভুল করেছিস, তাই ছেড়ে দিলাম। কিন্তু এরপরে যদি আর কখনো এমন হয়, মনে রাখিস, শুধু সিরিয়াস আর কোকো না, পুরো শহরের কুকুরকে তোর পিছনে লেলিয়ে দেব। কথাটা মাথায় ঢুকিয়ে নে, জানো? ভয়ে গলা শুকিয়ে এলো হৃদির। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল, চোখ পিটপিট করতে লাগলো, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। আহাদ হঠাৎ হাতটা ঝাটকা মেরে ছেড়ে দিল, কঠিন স্বরে বলল, যাও এখন, কুইক। এক মুহূর্ত দেরি করলো না হৃদি। হুড়মুড় করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকে গেল। হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলিয়ে গেল। আহাদ চুপচাপ বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভ্রু কুঁচকে নিজেকেই বিড়বিড় করে প্রশ্ন করল, আমাকে ভয় পেল না কুকুরকে? কিছুক্ষণ স্থির হয়ে রইল তার দৃষ্টি। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিয়ে মাথা এলিয়ে দিল সিটের সাথে। চোখ বন্ধ করতেই বুক ভরে এলো দীর্ঘ এক নিঃশ্বাসে। গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করল, আর সেই নীরবতা আবারও গিলে নিল সব শব্দ। ঈশানী রান্নাঘরে ব্যস্ততার মধ্যে আছে। রান্নাঘর থেকে হালকা সুবাস ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। এদিকে ছোট্ট মাহিকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে পড়তে। আজকালকার বাচ্চাদের তো ফোন ছাড়া এক মুহূর্ত চলে না। ফোন দেখতে দেখতে পড়াশোনার প্রতি অনীহা করে। তবে মাহি সেদিক দিয়ে একটু ভালোই, অন্তত টেবিলে বসলে খাতা কলমে মন দেয়। ঠিক তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। গ্যাসের আঁচটা সামলে ঈশানী তাড়াহুড়ো করে এসে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই ভেতরে ঢুকলো হৃদিতা, মুখটা পুরো ভার করা, চোখে মুখে অস্থিরতা। পা থেকে জুতা খুলে ফেলে দিল এক পাশে, এমনকি ছুঁড়ে মারা বললেও কম হবে না। ঈশানীর ভ্রু কুঁচকে গেল। কতবার বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবি, তোর ভাইয়ার এসব একদম পছন্দ না, দেখলেই রাগ করে, জানিস না?
হৃদি শুকনো গলায় উত্তর দিল, জানি। জানিস কিন্তু শুনিস না। সমস্যা কি তোর? সারাদিন বাইরে থাকলে হাসি খুশি, আর বাসায় পা রাখলেই মুখ প্যাঁচার মতো কেন হয়ে যায়? কথাগুলো হৃদির কানে ঢুকলো ঠিকই, কিন্তু তার ভেতরে জ্বলন্ত আগুনটা আরও দ্বিগুণ হলো। সে রাগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বোনের দিকে। আজকের দিনটা তার জন্য একদমই সহজ ছিল না। সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার ওপর দিয়ে। তার ওপর সেই আহাদ রাজার কুকুরের দৌড়ানি, তেরা কথা আর হুমকি, সব মিলিয়ে মাথাটা যেন ফুটতে থাকা প্রেসারের কুকার। আর এখন ঈশানীর ছোটোখাটো বকা শুনে সেটা ফেটে বেরোলেই হয়। রুমে ঢুকে ব্যাগটা ধপ করে ছুঁড়ে মারল বিছানায়। তারপর ঝটকা দিয়ে ওড়নাটা খুলে আলনায় ছুঁড়ে দিল। বুক ধরফর করছে, রাগে শ্বাস ভারী হয়ে উঠছে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো ঈশানী। চুপ করে দাঁড়িয়ে থেকে একটু নরম গলায় বলল, তেজ পরে দেখাইস, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়ে নে। হৃদি বিরক্ত হয়ে তাকালো বোনের দিকে, ঠোঁট চেপে ধরল, যেন কিছু বলতে চাইছে কিন্তু নিজেকে সামলালো। ঈশানী আবার রেগে বলল, নামাজের কথা বললেই মুখটা অন্ধকার হয়ে যায় কেন তোর? কোনো উত্তর দিল না হৃদি। সোজা হাঁটা দিল ওয়াশরুমের দিকে। গিয়ে দরজায় এমন জোরে লাথি মারল যে শব্দে ঘর কেঁপে উঠল। তারপর ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরই বের হয়ে এলো ভেজা মুখে। হাত মুখ মুছে নিয়ে হিজাব মাথায় চুপচাপ দাঁড়িয়ে গেল জায়নামাজে। এমন সময় আবার কলিং বেল বেজে উঠল। ঈশানী ছুটে গিয়ে দরজা খুলে দিল। এবার ফিরেছে সুমন, অফিসের ক্লান্তি নিয়ে। ভেতরে ঢুকে প্রথমেই চোখ বুলালো ড্রয়িং রুমে। ছোট্ট মাহির খাতার দিকে একবার তাকালো। তারপর রুমে উকি দিয়ে দেখলো হৃদি নামাজে দাঁড়িয়ে আছে। সন্তুষ্টির মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। সুমন প্রচণ্ড খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তার কাছে বাসার প্রতিটি জিনিসের জায়গা আলাদা। একটু এদিক ওদিক হলেই চোখে পড়ে। একটা ধুলোর কণাও সহ্য হয় না তার। তাই ছোট বাসাটা সবসময় ঝকঝকে থাকে। ঈশানীও চেষ্টা করে তার এই অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে। হৃদি নামাজ শেষ করে এসে সোফায় হুকো হাঁটু ভাঁজ করে বসল। টেবিলে রাখা বিস্কুটের বয়ামটা টেনে নিয়ে খুলে একটার পর একটা বিস্কুট খেতে শুরু করলো। যেন তার সমস্ত রাগ, অভিমান, কষ্ট সব বিস্কুটের ওপরে ঝাড়ছে। অথচ এই মেয়েকে মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না। আর আজ সে যেন একাই বয়াম শেষ করবে। ঈশানী রান্নাঘর থেকে এসে বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্ত গলায় বলল, নিজের উপর অত্যাচার করা বন্ধ কর। আমি লুডুস রান্না করছি, লুডুস খা। হৃদি কিছুক্ষণ নীরব রইল। অতঃপর হঠাৎ চার হাত পা ছুঁড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, আম্মু! তার চিৎকার প্রতিধ্বনিত হলো পুরো ঘরের দেয়াল জুড়ে।